Assalamu alaikum, my dear student. Probably you're fine. Also, I'm fine. Because of Corona COVID-19, we're very much disrupted. Yet life is continuous. We have to continue our activities. Also, as a students, you have to continue your studies. Okay. So, dear students, তোমরা দেখতে পাচ্ছ যে আজকের আলোচনার বিষয়বস্তু স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ন্যারেশন উক্তি। ফার্স্ট অফ অল আমাদের ন্যারেশনের কতগুলো বৈশিষ্ট্য জানতে হবে। সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ন্যারেশন করব, সেন্টেন্স ন্যারেশন শিখতে হবে, এরপরে আমরা পেজ ন্যারেশন শিখব পর্যায়ক্রমে। ফার্স্ট অফ অল উই হ্যাভ থ্রি নেমস অফ ন্যারেশন: ন্যারেশন, স্পিচ and narrative style. What is the meaning of narration? Narration means ukti, speech means ukti, and narrative style means বর্ণন শৈলী or বর্ণনা করার ধরন, অর্থাৎ উক্তি। ওকে, তো ন্যারেশন করতে গেলে, সেন্টেন্স ন্যারেশন অর ডিটেলস ন্যারেশন করতে গেলে আমাদের না জানলেই নয়। যেমন আমি তোমাদের এখানে একটা ডিরেক্ট স্পিচ দিয়েছি। এই ডিরেক্ট স্পিচের কয়টি অংশ থাকে এবং এর ভিতর কি কি উপাদান রয়েছে সেটা আমি তোমাদেরকে এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি, আন্ডারলাইন করে দেখিয়েছি। এখন সেগুলি আমি বর্ণনা দেব। দেখো, ডিরেক্ট স্পিচের দুইটি অংশ, সেই দুইটি অংশকে পৃথক করা হয়েছে সাধারণ কমা দ্বারা। এখানে একটা সাধারণ কমা আছে, দ্যাট মিনস দ্য ইংলিশ নেম ইজ জেনারেল কমা। ওকে, এখানে সাধারণ কমার আগে একটা অংশ আছে এবং এই সাধারণ কমার ডান পাশে গিয়ে আরেকটি অংশ আছে। এখানে সাধারণ কমার বাম পাশে যে অংশটি আছে সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। ওকে, এবং ডান পাশে যে অংশ আছে সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। ওকে, এখানে দেখো ইনভার্টেড কমা দিয়ে ঘেরা আছে, ইনভার্টেড কমা দিয়ে ঘেরা অংশকে বলে রিপোর্টেড স্পিচ এবং তার বিপরীত অংশকে বলে রিপোর্টিং স্পিচ। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের স্মরণ রাখতে হবে রিপোর্টিং স্পিচ সবসময় শুরুতে বসে না, এটা কখনো বা সেন্টেন্সের মাঝে বসতে পারে অথবা কখনো বা শেষে বসতে পারে। অর্থাৎ রিপোর্টেড স্পিচ যেখানেই বসুক তার বিপরীত দিকে রিপোর্টিং স্পিচটি থাকে। এখন আমরা দেখব যে রিপোর্টিং স্পিচের মধ্যে একটি ভার্ব আছে, সেটা আছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটি ন্যারেশন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটির সাথে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করার যে প্রক্রিয়া, তার সাথে একটা গুরুত্বপূর্ণ কার্য রয়ে গেছে, যার কারণে আমাদের এটা জানতে হবে। ওকে, সেটা আমি একটু পরেই তোমাদের জানাচ্ছি। এখন দেখো, ইনভার্টেড কমা, এই যে অ্যারো চিহ্ন দেখানো হয়েছে এটা ইনভার্টেড কমা। ওকে, এখানে দুইটা ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমার আরো নাম আছে, যেমন কমা কোটেশন অথবা কোটেশন মার্ক। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বকে কেন আমাদের বিশেষভাবে চিনতে হবে। কারণ রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় তবেই কেবলমাত্র রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হবে। সেটা আমি পরে আলোচনা করব এবং দেখাবো। তোমরা জানতে পারলে যে ডিরেক্ট স্পিচের দুইটি অংশ, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচের দুইটি অংশ, একটা আছে রিপোর্টিং স্পিচ, এটা রিপোর্টিং স্পিচ, এবং এই যে আন্ডারলাইন করা রিপোর্টেড স্পিচ। ওকে, রিপোর্টিং স্পিচের মাঝে একটি ভার্ব আছে, সেই ভার্বের নাম রিপোর্টিং ভার্ব। ওকে, এখন আমাদের জানতে হবে there are 5 kinds of sentence according to meaning.
5 প্রকার সেন্টেন্স আছে অর্থভেদে। কারণ অর্থভেদে সেন্টেন্সগুলো কেন জানতে হবে? কারণ when we shall change from direct to indirect, then first of all we have to notice the reported speech, whether it is assertive sentence or interrogative sentence or imperative sentence or optative sentence or exclamatory sentence. অর্থাৎ আমাদের দেখতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করতে গেলে সর্বপ্রথম এই রিপোর্টেড স্পিচের দিকে নজর দিতে হবে। যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হবে এবং ইনভার্টেড কমাও সেই অনুসারে আমাদেরকে এখানে রিমুভ করতে হবে। ওকে, এবং যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে সেই অনুসারে আমাদের রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হবে এবং ইনভার্টেড কমাও সেই অনুসারে আমাদেরকে রিমুভ করতে হবে। ওকে, এইভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স পর্যন্ত আমাদের নিয়মগুলো পৃথক পৃথক, যার কারণে আমাদের সর্বপ্রথম নজর দিতে হবে যখন আমরা ডিরেক্টটিকে ইনডিরেক্টে রূপান্তর করব তখন আমাদের নজর দিতে হবে রিপোর্টেড স্পিচের দিকে। রিপোর্টেড স্পিচটি যে সেন্টেন্সে আছে সেই সেন্টেন্সের নিয়ম অনুসারে আমাদের রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করতে হবে এবং ইনভার্টেড কমা আমাদেরকে তুলতে হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, নাও এখন আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিব সংক্ষেপে সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। কেন সেন্টেন্স জানতে হবে? কারণ রিপোর্টেড স্পিচটি যে সেন্টেন্সে আছে সেই সেন্টেন্সের নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হবে, সেটা আমি তোমাদের একটু আগেই বলেছি। এখন দেখো, আমি এখানে কতগুলো নমুনা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। সংক্ষেপে আমি তোমাদের বোঝানোর জন্য 1টি 2টি করে সেন্টেন্স দিয়ে 5টি সেন্টেন্স তোমাদেরকে আমি এখানে দেখিয়েছি। সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখো, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে এবং তারপরে ভার্ব থাকে। ওকে, এরপর অবজেক্ট থাকে। তো ব্যতিক্রমও দেখা যায়, অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে দেয়ার থাকে অথবা ইট থাকে, কিন্তু এটা ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং পরবর্তীতে গিয়ে সাবজেক্ট বসে। সেটা যখন আমরা ন্যারেশন করব বা আরো সেন্টেন্স দেখব তখন বুঝতে পারবো। ওকে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত আমরা 3টে ভাবে গঠন করে থাকি। এখানে আমি 2 প্রকার দেখেছি, একটা আছে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু এবং শেষে নোট অফ ইন্টারোগেশন থাকবে, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু এবং শেষে নোট অফ ইন্টারোগেশন। ওকে, আর একটা সেন্টেন্স আরেকভাবে আমরা গঠন করতে দেখি, কোনো সেন্টেন্স শুধুমাত্র মেইন ভার্ব দ্বারা গঠিত হলে সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের বাম পাশে ডু, ডাজ এবং ডিড, সেন্টেন্সের টেন্স এবং সাবজেক্ট অনুসারে আমরা ডু, ডাজ, ডিড শুরুতে ব্যবহার করে ইন্টারোগেটিভ করে থাকি। ওকে, এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স 5 ভাবে আমরা সাধারণত লিখে থাকি। এখানে আমি কয়েকভাবে দেখিয়েছি, যেমন মূল ভার্ব দ্বারা শুরু এবং শেষে ফুল স্টপ থাকে, যেমন রিড দ্য বুক। তারপরে ডোন্ট দ্বারা শুরু, ডোন্ট মেক এ নয়েজ। এরপরে লেটের পরে আস থাকলে প্রস্তাব বোঝায়, সেই লেটাস দ্বারা শুরু, যেমন লেটস মিনস লেটাস, এখানে সংক্ষিপ্ত লেখা হয়েছে। লেটাস প্লে ক্রিকেট, লেট মি ফিনিশ, অর্থাৎ লেটের পরে আদার অবজেক্ট থাকে। আরও আছে নেভার টেল এ লাই ইত্যাদি। তারপরে এভাবে 5 ভাবে আমরা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করে থাকি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ডিটেলস ন্যারেশনে, অর্থাৎ সেন্টেন্স ন্যারেশনে 3 প্রকার নিয়ম আমরা দেখতে পাবো। সেটা আমরা যখন সেন্টেন্স ন্যারেশন নিয়ে আলোচনা করব সেখানে আমি বিস্তারিত আলোচনা করব। ওকে, এখন অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে এবং লং দ্বারা শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ থাকে। তো মে এবং লং দ্বারা শুরু হয় অপটেটিভ সেন্টেন্স এবং শেষে ফুল স্টপ থাকে, এটা চেনার উপায়। এবং এক্সক্লামেটরি সেন্টেন্সও আমরা কয়েকভাবে গঠন করে থাকি। একটা হচ্ছে ইন্টারজেকশন প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারজেকশন যে ওয়ার্ডটি সেটা সাথে থাকবে, তার শেষে একটা নোট অফ এক্সক্লামেশন এবং তারপরে
একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, এই দুটির সমন্বয়ে একসঙ্গে এটাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, যেমন হুররা উই হ্যাভ ওন দ্য গেম, এখানে হুররা একটা ইন্টারজেকশন এবং উই হ্যাভ ওন দ্য গেম একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই দুইটার সমন্বয়ে এটা তৈরি হয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স। সো এটা একটা চেনার উপায়। আর একটা আছে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়, যেমন হাউ এবং হট। যদি হট দ্বারা শুরু হয় সাধারণত তারপরে একটা ডিটারমিনার এ থাকে, আর্টিকেল থাকে, যেমন হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, অথবা এখানে হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ ইত্যাদি, এরকম হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। ওকে, আর ইফ দ্বারাও আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন হতে দেখি যখন সেটা আবেগ প্রকাশ করে, যেমন ইফ আই ওয়ার আ চাইল্ড, যদি আমি শিশু হতে পারতাম। আসলে এটা একটা আবেগই বলবো, কারণ যে ব্যক্তি একবার বৃদ্ধ হয়ে যায় বা যুবক হয়ে যায় সে কখনো আর শিশুতে পরিণত হতে পারে না, এটা মানুষের একটা আবেগময়ী কথা, কিন্তু আসলে এটা বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তো এভাবে আমাদের চিনতে হবে ফ্রম অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো আমাদের চিনে তারপরে আমাদের রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা এগুলো পরিবর্তন করতে হবে। ওকে, এখন নাম্বার 2তে আমরা দেখব টেন্স। আসলে টেন্স কিভাবে পরিবর্তন করতে হবে, কেন পরিবর্তন হবে, কখন পরিবর্তন করা যাবে না, সেই বিষয়ে এখানে বিস্তারিত লেখা হয়েছে। তোমরা ক্লাসটি ভালো করে দেখবে এবং বারবার দেখবে, তাহলে আশা করি তোমাদের সেন্টেন্স ন্যারেশন করার জন্য যে প্রাথমিক যে ধারণা, এই বিষয়ে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। দেখো টেন্স কিভাবে পরিবর্তন করতে হবে। টেন্সের পরিবর্তনের ব্যাপার স্যাপার রয়ে গেছে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হলে তবেই কেবলমাত্র রিপোর্টেড স্পিচ এর ভার্ব এর টেন্সের পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ রিপোর্টিং ভার্ব কোনটা সেটা আমরা এখানে দেখে আসছি, তোমাদের আর একটু দেখাই যে রিপোর্টিং ভার্ব হচ্ছে রিপোর্টিং স্পিচের মাঝে, এটা রিপোর্টিং স্পিচ আমি আরো চিহ্ন দিয়ে দেখিয়েছি। রিপোর্টিং স্পিচের মাঝে যে ভার্বটি আছে সেই ভার্বটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হলে তবেই কেবলমাত্র রিপোর্টেড স্পিচ এর ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হবে। ঠিক আছে, তো এখানে দেখো সেড পাস্ট টেন্সে আছে, সুতরাং এই সেন্টেন্সের পরবর্তীতে যে টেন্স আছে সেই টেন্সের পরিবর্তন হবে। ওকে, তো এখানে সেটা বলা হয়েছে যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হলে তবেই কেবলমাত্র রিপোর্টেড স্পিচ এর ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হয়। এটা তোমাদের মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হতে হবে, তাহলে টেন্সের পরিবর্তন সাধিত হবে। এখন কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন হবে? রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থাকে তাহলে পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর হবে। ওকে, আবার রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তো সেটা পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আশা করি তোমাদের টেন্সের গঠন সম্পর্কে ধারণা আছে। টেন্সের গঠন সম্পর্কে ধারণা না থাকলে কোনো অবস্থাতে ন্যারেশন করা সম্ভব নয়। এজন্য যারা টেন্সে কাঁচা আছো তাদেরকে বলবো তারা টেন্সের সম্পর্কে ধারণা নিয়ে তারপরে ন্যারেশন করতে হবে। ওকে, তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে পরবর্তীতে পরিবর্তিত হয়ে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, আর রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে কি হবে? সেটা থেকে পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, আর রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেখান থেকে পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হবে। ওকে, এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কোথায় কি পরিবর্তিত হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে। ওকে, পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে সেখান থেকে পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্টই হবে, অর্থাৎ কোনো পরিবর্তন এখানে হবে না। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট টেন্সই থেকে যাবে। এখানে যে আমি লিখে দিয়েছি নো চেঞ্জ। ওকে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পরিবর্তিত হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এখানে পরিবর্তন হবে না,
নো চেঞ্জ, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই থেকে যাবে ইন্ডিকেট করার সময়। ওকে, অর্থাৎ আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব তখন এই পরিবর্তনগুলো সাধিত হবে যদি কিনা রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে। ওকে, এখন ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইল যদি থাকে তাহলে ফিউচার ইন দ্য পাস্ট অর্থাৎ শুড উড হবে। আর কিছু মডাল আছে যেগুলো পরিবর্তন কিভাবে হবে, যেমন ক্যান থাকলে কুড, কুডে পরিবর্তন হবে, মে থাকলে মাইট হবে, আর মাস্ট থাকলে কি হবে, হ্যাড টু। এই যে টেন্সের পরিবর্তনের যে আমি তোমাদের যে চার্ট বা ছকটি তোমাদের দিয়েছি, এটা তোমরা ভালো করে বারবার দেখবে এবং এটা আত্মস্থ করে নেবে যাতে তোমাদের সেন্টেন্স ন্যারেশন করার সময় কোনো অসুবিধা না হয়। আশা করি তোমরা এটি ভালো করে দেখবে এবং আত্মস্থ করে নেবে। ওকে, এখন তোমাদের আমি কিছু এক্সাম্পল দেখাবো। যেমন দেখো, জামাল সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এখানে দেখো জামাল সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্বটি কিন্তু পাস্ট টেন্সে আছে এবং এই পাশে যে রিপোর্টেড স্পিচটি আছে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। সুতরাং আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করতে হবে এবং ভার্বের টেন্সেরও পরিবর্তন সাধিত হবে, কারণ যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, এখানে সেট দেওয়া আছে। ওকে, এখন দেখো পরিবর্তনটা কিভাবে করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এবং রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স থাকলে পরবর্তীতে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। তো এখন দেখো, জামাল টোল্ড মি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেম হলো সেইডের পরিবর্তে যদি টোল্ড ব্যবহার করা হয় তাহলে টু এখানে অমিট থাকবে, অর্থাৎ টু বাদ গিয়ে শুধুমাত্র টোল্ড বসবে, তারপরে পরবর্তী অবজেক্টটি বসবে। ওকে, আর যদি সেইড সহ বসে, অর্থাৎ সেইড বসাতে চাই, সেইড দিতে চাই, তাহলে টু সহ বসবে। ওকে, এখানে সেইড টু, তারপরে অবজেক্টটি বসছে। দেখো, তো এখানে আমি তোমাদের বোঝানোর জন্য দুইটি অবলিক দিয়ে ব্যবহার করেছি, যে কোনো একটি এখানে ব্যবহার করতে হবে। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে দ্যাট দ্বারা ইনভার্টেড কমা তুলতে হবে, এখানে আমি দ্যাট ব্যবহার করেছি। এবং এখানে যেহেতু সেইড আছে রিপোর্টিং ভার্বটি, তাহলে ভার্বের টেন্সের পরিবর্তন করতে হবে। তো এখানে আমাদের টেন্স জানতে হবে সাবজেক্টের পরে হ্যাভ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে এক্সটেনশন আর অবজেক্ট। ওকে, তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই কারণে আমাদের এটা পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স, সেটা আমরা একটু আগেই শিখে আসছি। তো এখানে দেখো দ্যাটের পরে হি সাবজেক্ট হিসেবে এখানে পার্সন পরিবর্তন যেখানে দেখানো হবে সেখানে বিস্তারিত পার্সন পরিবর্তনের আলোচনা হবে। তোমাদের একটু বলে রাখি যে রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সনগুলো সর্বদা রিপোর্টিং স্পিচের এই পার্সনের সাবজেক্টের পার্সন অনুসারে পরিবর্তিত হবে। তো এখানে সাবজেক্ট আই আছে, অর্থাৎ ফার্স্ট পার্সন, এটা এই রিপোর্টিং স্পিচের সাবজেক্টের পার্সন অনুসারে পরিবর্তন হবে। তো এখানে জামাল আছে, জামালের প্রোনাউন রূপ কি হবে, হি, এখানে দ্যাট হি ব্যবহৃত হয়েছে সাবজেক্ট হিসেবে। এরপরে এটা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হবে, কারণ এই সেন্টেন্সটি আছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ওকে, তো সাবজেক্টের পরে এখানে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে ডান ছিল, সে ডান এখানে রিপ্লেসমেন্ট হয়েছে। এরপরে আই থেকে যেহেতু মাই উৎপন্ন হয়েছে, এটা পসেসিভ কেস, এই পসেসিভ কেসটাকে আমার এখানে এই হি এর পসেসিভ কেস রূপে এখানে বসাইতে হবে। যেহেতু এখানে আই থেকে যেহেতু মাই পসেসিভ কেস বসেছে, তদ্রূপ এখানে যদি আমরা সাবজেক্টকে হি বসাই তাহলে হি এর পসেসিভ কেস এখানে হিজ বসবে। ওকে, তারপরে বাকি অংশ এখানে ডিউটি বসে গেছে। ওকে, এই হলো যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় তবেই কেবলমাত্র রিপোর্টেড স্পিচে ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হবে। এবার 3 নম্বরে গিয়ে আসো, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয়
তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন সাধিত হবে না। তাহলে এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সের বা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন সাধিত হবে না। ওকে, এখন আমরা উদাহরণে গিয়ে দেখব। হি সেজ টু মি, দেখো এখানে সেজ এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ মোডে আছে, এবং এখানে দেখো আই এম ফাইন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করবো তখন কি হবে, সাবজেক্টের জায়গায় এখানে সাবজেক্ট বসে সেজ বসে গেছে, সেজ টু। যদি টেল বসাই তাহলে এখানে যেহেতু সেজ আছে এখানে টেলস হবে, এখানে টু বসবে না এবং অবজেক্ট পর্যন্ত বসবে, এরপরে দ্যাট। ওকে, এবার এই যে আই ফার্স্ট পারসন, এই জন্য হি কে অনুসরণ করবে, এখানে হি বসবে, এবার হির পরে ইজ বসে। ওকে, এখানে ভার্বের রূপের পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমরা জানি আয়ের পরে এম বসে কিন্তু হির পরে তো ইজ বসে, এই কারণে এখানে হির পরে ইজ বসে। এটাও বি ভার্বের একটা পার্ট এম, এবং ইজও কিন্তু বি ভার্বের একটা পার্ট। আমরা জানি বি ভার্বের 8টি ফর্ম রয়েছে বি সহ, যেমন তোমরা আমার সাথে কাউন্ট ডাউন করো, বি, এম, ইজ, আর, অজ, ওয়ার, বিন, বিং, BEEN বিন, BEING। BEEN বিন সাধারণত পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে, আর BEING বিং সাধারণত কন্টিনিউয়াস টেন্সগুলোতে ব্যবহৃত হয়ে থাকে। যাই হোক, এটা তোমরা পরে আরো জানতে পারবে। এখন দেখো এই এম ও বি ভার্বের একটা ফর্ম এবং ইজ ও বি ভার্বের একটা অংশ বা ফর্ম। ওকে, তো হির পরে ইজ বসে, সেই হিসেবে এখানে ইজ বসেছে। এটা ভার্বের রূপের পরিবর্তন হয়েছে কিন্তু টেন্সের পরিবর্তন হয়নি, কারণ যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটি শেষ অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হয়নি। ঠিক আছে, আই এম ফাইন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কনস্ট্যান্ট অ্যাক্টিভ মোড, এবং হি ইজ ফাইন এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কনস্ট্যান্ট অ্যাক্টিভ মোড, কোনো পরিবর্তন সাধিত হয়নি। ওকে, এখন দেখো দ্য পায়াস হ্যাভ সেড এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ ডান ইট, ধার্মিকেরা বলেছে যে তারা এটা করেছে। ওকে, দ্য পায়াস হ্যাভ সেড দ্যাট দে হ্যাভ ডান ইট। দেখো এখানে রিপোর্টিং ভার্বটি অর্থাৎ রিপোর্টিং স্পিচটি প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সের ভিতরে আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই কারণে এখানে ভার্বের টেন্সের পরিবর্তন সাধিত হয়নি রিপোর্টেড স্পিচের। দেখো দ্য পায়াস হ্যাভ সেড দ্যাট দে হ্যাভ ডান ইট। ওকে, এবার আমরা দেখব জসিম উইল সে। দেখো জসিম উইল সে এটা ফিউচার টেন্স। আমরা একটু আগে জেনেছি যে রিপোর্টিং স্পিচটি যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন সাধিত হবে না। এখানে জসিম উইল সে হি স্টাডিজ মোর। ওকে, জসিম উইল সে দ্যাট হি স্টাডিজ মোর। দেখো কোনো পরিবর্তন সাধিত হয়নি, যে অবস্থায় ছিল সে অবস্থায় এখানে বসে গেছে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি যে রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পার্সনগুলো কখনো পরিবর্তন হয় না। থার্ড পার্সন যদি রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন থাকে তাহলে সেই থার্ড পার্সনই বসে যায়, সেটার কোনো পরিবর্তন হয় না, কখনোই পরিবর্তন হয় না। ওকে, তো সেই হিসেবে হি এর জায়গায় এখানে হি বসে গিয়েছে। ওকে, এখন ইন দা নাম্বার সি তে দেখো হি ইজ টেলিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। আই হ্যাভ গন টু ঢাকা, সে বলছে যে আমি ঢাকা গিয়েছি। হি ইজ টেলিং দ্যাট হি হ্যাজ গন টু ঢাকা। ওকে, দেখো এখানে ভার্বের টেন্সে কিন্তু কোনো পরিবর্তন সাধিত হয়নি। এখানে আই ছিল ভার্ব টু হ্যাভ এর ভিতরে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং আছে। তো আয়ের পরে হ্যাভ বসেছে কিন্তু হির পরে তো হ্যাভ বসে না, হ্যাজ বসেছে। এটা ভার্বের রূপের পরিবর্তন হয়েছে সাবজেক্ট অনুসারে, কিন্তু টেন্সের পরিবর্তন কিন্তু হয়নি, কারণ এখানে আই হ্যাভ গন টু ঢাকা এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হি হ্যাজ গন টু ঢাকা এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে শুধু সাবজেক্ট এবং ভার্বের রূপের পরিবর্তন হয়েছে কিন্তু টেন্সের পরিবর্তন সাধিত হয়নি। এবার দেখো ব্যতিক্রম যে রিপোর্টিং ভার্বটি
পাস্ট টেন্সের হওয়া সত্ত্বেও যদি রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাক্ট চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বোঝায় এটার বাংলা, তবে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন সাধিত হবে না। অর্থাৎ আমাদের স্মরণ রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও যদি রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য বোঝায়, সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পাবো চিরন্তন সত্য কি জিনিস আর হ্যাবিচুয়াল একটা কি জিনিস। এদিকে আসো এখন, যে নাম্বার এতে দ্য টিচার সেড টু আস, শিক্ষক আমাদেরকে বললেন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা একটা চিরন্তন বৈজ্ঞানিক সত্য কথা। বিজ্ঞানীদের গবেষণা মতে এবং তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা জানতে পেরেছে যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই কথাটা বৈজ্ঞানিক সত্য, যদিও আমরা এর অনেকেই এটা বিশ্বাস করে নিছি বিশ্বাসের মতো, কিন্তু বৈজ্ঞানিক সত্য এর অনেক প্রমাণ রয়ে গেছে যেটা আমরা বই পুস্তকে পড়েছি। এই কারণে এটা চিরন্তন সত্য কথা। ঠিক, এবং কোরআনেও এই সম্পর্কে আয়াত আছে, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, অর্থাৎ সূর্য এবং চন্দ্র তাদের নিজস্ব কক্ষপথে স্মরণ করে। ওকে, তো এখানে সেই হিসেবে আমরা বলতে পারি এটা একটা বৈজ্ঞানিক সত্য, সুতরাং এখানে কোনো পরিবর্তন সাধিত হবে না। দেখো, দ্য টিচার সেড টু আস দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে যা ছিল সেই সেন্টেন্সটাই ঠিক হুবহু অবিকৃত অবস্থায় বসে গিয়েছে, কারণ এটা চিরন্তন সত্য। ওকে, এখন দেখো হ্যাবিচুয়াল অ্যাক্ট, অর্থাৎ মানুষ যেটা প্রতিদিন করে থাকে তার একটা অভ্যাসগত কাজ, সেটাও পরিবর্তন হবে না। দেখো, হি সেড টু মি, এখানে সেড রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, তা সত্ত্বেও আমরা দেখতে পাবো যে ইন্ডিকেট করার সময় এটা পরিবর্তন হয়নি। যেমন এখানে আই রিড দ্য কোরআন ডেইলি, হি সেড টু মি, এখানে রিপোর্টিং স্পিচটি এখানে বসে গিয়েছে, এরপরে দ্যাট যেহেতু পরবর্তী সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে দ্যাট দ্বারা ইনভার্টেড কমা তোলা হয়েছে, এবং আই ফার্স্ট পার্সন হয় রিপোর্টিং স্পিচের সাবজেক্টের পার্সন অনুসারে পরিবর্তিত হবে। তো এখানে হি আছে, এই কারণে আয়ের পরিবর্তে এখানে হি হবে। আর হির পরে মেইন ভার্বের অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইয়েস যুক্ত হয়। তো সেই হিসেবে এখানে হি রিডস এখানে হয়েছে দ্য কোরআন ডেইলি, এখানে ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। দেখো, এটা হচ্ছে প্লুরাল ভার্ব আর এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, ভার্বের সঙ্গে যখন এস যুক্ত হবে তখন সেটা সিঙ্গুলার ভার্ব হবে। আর যখন ভার্বের শেষে এস বা এস যুক্ত হবে না তখন বেস ফর্ম হিসেবে বসবে, তখন সেটা অবশ্যই প্লুরাল ভার্ব। ওকে, এটি মনে রাখবা। কিন্তু নাউনের শেষে যদি এস বা এস যুক্ত হয় তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, কিন্তু ভার্বের শেষে এস বা এস যুক্ত হলে সেটা প্লুরাল হয় না, বরং সেটা সিঙ্গুলার ভার্ব। যেমন তারপর সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়েছে। ওকে, এখন আমরা কিছু অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলোর কিছু পরিবর্তন আমাদের করতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করার সময়। কারণ কিছু কিছু শব্দ আছে প্রেজেন্টে ইনডিরেক্টে রূপান্তর করার সময় সেটা অতীতে চলে যাবে বা তার বিপরীত শব্দ আমাদের এখানে ব্যবহার করতে হবে। যেমন দেখো, ডিরেক্ট স্পিচে যদি নাও থাকে তাহলে ইনডিরেক্টে গিয়ে সেটা কি হয়ে যাবে, দেন। নাও মানে এখন, দেন মানে তখন, ইত্যাদি। দিস যদি ডিরেক্ট স্পিচে থাকে তাহলে সেটা পরিবর্তিত হয়ে হবে দ্যাট, THESE, দিস মানে এইগুলি যদি থাকে তাহলে যে ইনডিরেক্টে গিয়ে সেটা পরিবর্তিত হবে দোজ মানে ওইগুলি। হিয়ার থাকলে দেয়ার, হিদার থাকলে দাইদার বা দিদার। ওকে, এখানে কাম থাকলে গো, এগাও থাকলে বিফোর, টুডে থাকলে দ্যাট ডে। ওকে, এবং টুনাইট থাকলে দ্যাট নাইট। এভাবে টুমরো থাকলে দ্য নেক্সট ডে,
ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। ওকে, এরকম আরও আছে, যেমন লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট। তারপরে তোমরা এগুলো আমি বলছি, তোমরা লিখে নাও, অথবা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে লিখে নাও। লাস্ট, ওকে, দেখো লাস্ট, এই লাস্ট দিয়ে আমি যদি এখানে কয়টা শব্দ বসাই, যেমন নাইট, ওকে, লাস্ট নাইট, তারপরে লাস্ট উইক, লাস্ট নাইট, তারপর লাস্ট ডে, DAY, তারপরে উইক, লাস্ট উইক, তারপরে তোমরা দিতে পারো লাস্ট মান্থ, ওকে, লাস্ট মান্থ, তারপরে দিতে পারো লাস্ট ইয়ার। এভাবে তোমরা পরবর্তী দিতে পারো দ্য প্রিভিয়াস, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস, প্রিভিয়াস নাইট, ডে, উইক, মান্থ, ইয়ার, এভাবে হবে। তাহলে দ্য প্রিভিয়াস, দ্য প্রিভিয়াস, ওকে, দ্য প্রিভিয়াস। এখন এই সবগুলো এখানে হবে। সরি, এখানে আমরা এই সবগুলি এখানে দিয়ে দিব। দেখো এখানে লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার। ওকে, এভাবে আমাদের বসাইতে হবে। তদ্রূপ এখানে যদি এরকম থাকে নেক্সট, দেখো তোমরা এগুলো লিখে নাও। সরি, নেক্সট, এরকম ডে, উইক, মান্থ এরকম যদি থাকে, নেক্সট ডে, উইক, মান্থ ইত্যাদি এরকম যদি থাকে, তাহলে কি হবে, আমাদের পরবর্তীতে এখানে দ্য ফলোয়িং, দ্য ফলোয়িং, ফলোয়িং দিয়ে এগুলি বসে যাবে। ওকে, এখানে আমাদের এগুলি বসে যাবে। অর্থাৎ নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং ডে, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক, নেক্সট মান্থ থাকলে দ্য ফলোয়িং মান্থ, নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোয়িং ইয়ার, আরও হতে পারে নেক্সট মোমেন্ট থাকলে দ্য ফলোয়িং মোমেন্ট ইত্যাদি এরকম বসে যাবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই ক্লাসটি যারা ভালো করে দেখবে, তোমাদের ন্যারেশনের যে প্রাথমিক ধারণা এই সম্পর্কে তোমাদের ভালো ধারণা তোমরা এখান থেকে পাবে। সো আই সাজেস্ট those for the students of class 8, 9 and 10, also the students of technical education class 10, and also the students of intermediate, I suggest for you to observe the class. Okay, so dear students, I pray for your safety and security. I pray so that you can make a good result in the exam. Also you can continue your studies. So thank you very much, Namod, today.